নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ব্লগটা প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, সবার খুব ভালো লাগবে। বাড়িতে যখন গেস্ট আসে সকালবেলা থেকে কি রান্না করব, মেনু কি হবে, আর বাঙালি বাড়ির গেস্ট আসা মানেও তো শুধু মেনু সিলেক্ট করলে হবে না, তাতে টেস্টটাও ঠিকঠাক থাকতে হবে। তো আমি কিভাবে একা হাতে সব রান্নাবান্না গুছিয়ে করি বা গেস্টদের জন্য কিভাবে কি প্রিপেয়ার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে বাড়িতে রেখেছি ছোট্ট একটা গেট টুগেদার। যখনই বাড়িতে গেট টুগেদার থাকে আমি সকাল সকাল কিচেনে চলে আসি। সকালবেলা কিচেনে চলে এলে রান্নাটা সময়ের মধ্যে সারা যায়, যেহেতু একা হাতে আমাকে সব কিছু করতে হবে। রান্নাবান্না থেকে ঘরের কাজ মোটামুটি সবই, তো তাড়াতাড়ি যদি আসি তাহলে তাড়াতাড়ি সব কিছু করতে পারবো। তার সাথে গেস্ট এলে ঘরের কিন্তু একটা গোছগাছ ডেকোরেশনের ব্যাপার থাকে, সেগুলো করতে হয়। তার সাথে নিজেকেও একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তো সমস্ত সময়ে বের করার জন্য কিন্তু সকাল সকাল কিচেনে আসাটা অত্যন্ত প্রয়োজন। তার সাথে যখনই গেস্টরা বাড়িতে আসবে তার আগের দিন আমি মোটামুটি যতটা পারি সব কিছু গুছিয়ে রাখি। যেমন ওই যে সবজি এনে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া, তার সাথে মেনুগুলো সিলেক্ট করে কি কি মশলা লাগবে সেই মশলাগুলো আগের থেকে রেডি করে রাখা, যেমন আদা রসুনের পেস্ট, তারপরে যাবতীয় যা যা লাগে আর কি সব কিছু। সবার প্রথমে তো গেস্ট বাড়িতে এলে মেনু কি হবে সেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো দেখো গেট টুগেদারের অনুযায়ী কিন্তু মেনুটা সিলেক্ট করা ভালো। যেমন কিছু কিছু গেট টুগেদার আছে যেখানে একদমই বাঙালি খাবার রাখাটাই ভালো, আবার অনেক অনুষ্ঠান এমন আছে যেখানে বাঙালিটা না রাখলেও চলে। তো সেই বুঝে আর কি আমি রান্নাটা সিলেক্ট করি। যেমন আজকে যেই রান্নাটা আমি করছি এখানে কিন্তু কিছুটা বাঙালি, তার সাথে কিছুটা চাইনিজও থাকবে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মেনু তৈরি করেছি আর কি। যেই গেস্টরা আসবে তারা মোটামুটি কি পছন্দ করে তাদের কথা মাথায় রেখেই রান্নাবান্নাগুলো করা। কারণ আজকে যে গেস্টরা আসবে তারা কিন্তু ভীষণ স্পেশাল, বেশিরভাগই সব খুদে গেস্ট। তো তাদের টেস্টটা সবসময় মাথা রাখতে হয়। দেখবে বাচ্চারা কিন্তু অনেক জিনিসই পছন্দ করে না, আবার কিছু কিছু পার্টিকুলার জিনিস আছে তারা সবসময় পছন্দ করে। তো কে কী আলাদা করে পছন্দ করে সেটা তো আমার বিশেষভাবে জানা নেই, যার জন্য ওই এমন কিছু জিনিস সিলেক্ট করেছি যেগুলো সবাই মোটামুটি খায়। ওই যে আগের দিন রাতে অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম জন্য সকালবেলা তাড়াতাড়ি কিচেনে আসতে আমার খুব একটা অসুবিধে হয়নি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা যা থাকে সেগুলো তো সেরেছি। সেরে ওই ঘরদোর মোটামুটি গুছিয়ে নিচ্ছি। কিছু কিছু কাজ বাকি আছে যেটা রান্নাটা করে তারপরে করব। কারণ দেখো গেস্টরা এলে কিন্তু রান্নাটাই সবার আগে গুরুত্ব রাখে, তাই না? তো তার জন্য এদিকে যদি টেনশনটা একটু কম থাকে তাহলে অন্যান্য কাজগুলো আমি মাথাটা ঠান্ডা করে করতে পারি। তো এই দিকে দেখো রান্না বান্না হচ্ছে, দেখলেই তো টমেটো চাটনিটা আগে বানিয়ে নিচ্ছি। যখনই গেস্ট মেনু আমি রান্না করি সবার আগে হালকা পাতলা রান্নাগুলো দিয়েই শুরু করি। চাটনিটা আগে করি, যেহেতু গরমকাল চাটনিটা দেখবে সহজে কিন্তু নষ্ট হয় না। আর ওই গেস্টদেরকে না ফ্রিজে রাখা খাবার খাওয়াতে আমার ভালো লাগে না, ফ্রেশ রান্না করে খাওয়াতেই আমার ভালো লাগে। আর সবসময় তো মানুষকে ইনভাইট করা হয় না, যখন আর কি ইনভাইট করি একটু ভালোভাবে আপ্যায়ন করারই চেষ্টা করি। আর আজকে কি আছে বলে দিই, আজকে আয়ুষ্মানের জন্মদিন। তো যার জন্য দুপুরবেলা ওর জন্য থাকছে স্পেশাল মেনুগুলো, তার সাথে রাতের রান্নাবান্না, কারণ গেস্টরা কিন্তু সবাই রাতেই আসবে। যার জন্য এই যে দেখো 5 রকমের ভাজাটা বানিয়ে নিলাম, এই যে দুপুরবেলা ছেলেকে গুছিয়ে খেতে দেব। তো যার জন্য আগে ছেলের রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, তারপরে বাকি রান্নাগুলো করব। 5 রকমের ভাজা আগে নামিয়ে নিয়েছি। ভাজা করলে দেখবে অনেকটা তেল রয়ে যায়, সেই তেলটার মধ্যে বাকি রান্নাটা হবে, নয়তো তেলটা আবার নষ্ট হয়ে যেত। তো ওদিকে চাটনি, 5 রকমের ভাজা, পাতলা মুসুর ডাল সেগুলো কিন্তু হয়ে গেছে। আর এদিকে এখন একদিকে মাটন বসিয়েছি, কারণ মাটন তো আয়ুষ্মানের ভীষণ প্রিয়, যার জন্য দুপুরের মেনুতে ওকে মাটনটা দিতেই হবে। আর তার সাথে আরেক দিকে হচ্ছে ঘুগনি। আর মাটনটা এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তেজপাতা দিয়েছিলাম, তার সাথে এই তো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মেনুগুলো এমন সিলেক্ট করেছিলাম যেন আলাদা আলাদা করে কোনো মশলা বানানোর প্রয়োজন যেন না হয়, কারণ অত সময় তো হাতে থাকে না, না সব রান্নার জন্য আলাদা আলাদা করে মশলা বানাবো। যার জন্য ওই যে আদা রসুন বাটা বেশি করে করে নিয়েছি, যেটা দিয়ে কিন্তু আমার মোটামুটি 2-3টে রেসিপি চালিয়ে নিতে পেরেছি।
প্রত্যেকটা রান্নার স্বাদ যেন আলাদা হয় সেদিকেও আবার মাথায় রাখতে হয়। তো মাটনটা না প্রেশার কুকারেই রান্না করছি। প্রেশার কুকারের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানেই জল দিয়ে তারপরে ওই 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। তাহলে আর আলাদা কড়াইয়ের মধ্যে ঢেলে সিটি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, নয়তো সময়টা অনেকটাই লাগবে আর এতে করে সময়টা কিন্তু বেঁচে যাবে। তো এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই যে আদা রসুন বাটা, তারপরে গুঁড়ো মশলা সব দেব আর তার সাথে দেব ধনে গুঁড়ো। ঘুগনির মধ্যে ধনে গুঁড়ো দিলে খেতে ভালো লাগে। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মটরটা আগে থেকেই আমি প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তারপরে একটুখানি মাখা মাখা করে ঘুগনিটা বানাবো। ঘুগনিটা কিন্তু লুচির সাথে বেশ ভালো লাগে। আর রাতের মেনুতে থাকছে লুচি। বাচ্চারা লুচি মোটামুটি সবাই পছন্দ করে, সেটা মাথায় রেখেই আসলে আমাকে লুচিটা বানাতে হবে। কারণ ওরা আবার যদি না পছন্দ করে তাহলে এত খাটাখাটনি করে আমার কোনো লাভ হবে না। যার জন্য ভাবলাম লুচিটা মেনুতে রাখতেই হবে। লুচি, পায়েস আর ঘুগনি হলে কিন্তু বাচ্চারা মোটামুটি খাবে। আর তার সাথে তো আরও মেনু থাকবেই। তো এখানে দেখো ঘুগনিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আর যেহেতু ঝোলের রেসিপি আরও থাকছে, যার জন্য এখানে খুব একটা বেশি ঝোল ঝোল করব না। আমি যে কোনো অনুষ্ঠানেই একটা জিনিস মাথায় রাখি যে এমন মেনু সিলেক্ট করতে হবে যে রান্নাগুলো আমি একা করে উঠতে পারবো। অনেক কিছুই তো রাঁধতে ইচ্ছে করে, তাই না? কিন্তু একা হাতে সব কিছু সেরে ওঠা সম্ভব হয় না। তো সেটা বুঝে মেনুগুলো সিলেক্ট করি, কারণ আমাকে সময়টাও আবার চিন্তা করতে হয় কত সময়ের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো। তার সাথে তো সংসারের অন্যান্য কাজগুলোও থাকে, তাই না? তো সেটা বুঝেই সব সময় কি রান্না করব আর কতটা করলে আমার দ্বারা সুবিধে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হয়। যেহেতু দেখো আমি বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠান করি ঠিকই, কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই, একটা কোনো রকম মেডও নেই বা সেরকম রিলেটিভসও নেই যে এসে আমাকে হেল্প করবে। তো সেটা মাথায় রাখতে হয়। যদিও তোমাদের দাদা আমাকে একটু হলেও হেল্প করে, কিন্তু রান্নাবান্নাটা ও তো জানোই একদমই পারে না, বা যতটুকুও পারে ওই অনুষ্ঠানে রান্না করার মতো ওর আর কি পরিস্থিতি নেই। তো বাদবাকি হয়তো ওই ছেলেকে দেখা সেই কাজগুলো হয়তো করে। তো ওগুলো ছাড়াও তো অনেক কাজ থাকে, তাই না, যেগুলো সামলে উঠতে হয়। তো এই তো রান্নার ফাঁকে এদিকে সোফাটা গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম টুকটাক কয়েকটা কাজ ছাড়া পড়ে গিয়েছিল, তো ভাবলাম যখন রান্নার ফাঁকে ফাঁকে সময় পাবো এই কাজটুকু করে নেব। আর এদিকে দেখো এখন রান্না হবে চিকেন। চিকেনের জন্য গোটা গরম মশলা তার সাথে তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর চিকেনটা শুধুমাত্র টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিচ্ছু দেইনি। আদা রসুন বাটাটা এখন রান্নার সময় দেব। আর খুব তাড়াহুড়ো করে আসলে রান্নাগুলো আমি করছিলাম, কারণ ওই সকাল সকাল মনে করো 9টা নাগাদ রান্নাঘরে এসেছিলাম, তারপরেও প্রত্যেকটা রান্না সেরে উঠতে কিন্তু আমার ওই বিকেল 4টা 4:30টার মতো হয়ে গিয়েছিল। তার মাঝখানেও তো আমাকে অন্যান্য অনেক কাজ করতে হয়েছিল। তো যার জন্যে আর কি মাথায় রেখে সব কিছু করতে হয়েছে। তো এখানে দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, তার সাথে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এখন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। এই চিকেনটা না ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আর কি বানাচ্ছি। দেখবে ফ্রাইড রাইসের সাথে যদি চিকেন বানাও সেখানে ক্যাপসিকাম আর টমেটোর ফ্লেভারটা থাকলে না খেতে বেশি ভালো লাগে। তো এটা কিন্তু আমি আগে দিলাম না। আগে যদি টমেটোটা দিতাম ওই মশলার সাথে কষানোর পরে একটা অন্যরকম টেস্ট আসতো। আর ক্যাপসিকামের সাথে যখন দেখবে টমেটোটা পরে দেবে তখন আবার চিকেনের টেস্টটা আরেক রকম আসে। তো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল ঝোল হবে না, কিন্তু মোটামুটি ওই সেমি গ্রেভির মতো হবে, কারণ ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য যেমন আর কি গ্রেভি প্রয়োজন। তো মোটামুটি চিকেনটা আমার এখানে রান্না হয়ে গেছে। উপর থেকে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমার কিন্তু মোটামুটি প্রায় ওই 4 ভাগের মধ্যে 3 ভাগ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় দুপুর ওই 1:30টা মতো বাজে, ওই 1:30টা 2টো মতো আর কি হবে এই সময়টা। তো এখানে দেখো মাটন, চিকেন, ঘুগনি, তার সাথে 5 রকমের ভাজা, মুসুর ডাল আর এইদিকে চাটনি কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে যেহেতু আয়ুষ্মান ভাত খাবে, আমাদেরও খেতে হবে, তার জন্য গরম গরম ভাত নামিয়ে নিয়েছিলাম। রান্নাবান্না স্বাদের পাশাপাশি কালারটাও ভালো থাকা কিন্তু খুব জরুরি।
তো এইদিকে দেখো রাতে যেহেতু লুচি হবে, লুচির জন্য ময়দাটা মেখে ছোট ছোট করে লেচি বানিয়ে রেখে দিয়েছি। যখন গেস্টরা আসবে শুধুমাত্র বেলে ভাজবো, তাহলে কিন্তু আমার অনেকটাই কাজ কমে গেল। তো এই কাজগুলো এই যে এখন দুপুরবেলায় সেরে রাখলাম। তারপরে স্নান টান করে এসে এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, কারণ পায়েসটা হলে তারপরেই ঠাকুরের পুজো হবে, ছেলেকে খেতে দিতে হবে। আর ঠাকুরের পুজোতে তোমাদের দাদা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিল, পুজোটা শুধুমাত্র আমরা দুজনে মিলে করে এইদিকে আয়ুষ্মানকে গুছিয়ে খেতে দিতে চলে এসেছি আমি। আর আমার ছেলে তো তোমরা জানোই কিছুই খেতে চায় না, তো তারপরেও জন্মদিন বলে কথা, এতটুকু তো খেতে হবে। আর ও তো মাছ খেতে একদমই পছন্দ করে না, তারপরেও আমি একটা কাতলা মাছ ওকে ভাজা করে দিয়েছি যে এতটুকু আজকে তোমাকে খেতেই হবে, একদমই মাছ না দিলে একটু কেমন হয়, তাই না? তো ওর ফেভারিট যদিও চিকেন আর মাটনটা সাথে তো ছিলই। তো এই যে এখানে 5 রকমের ভাজা, ডাল, চাটনি, চিকেন, মাটন আর তার সাথে পায়েস। বছরে একটা গুরুত্বপূর্ণ দিন, নিজের হাতে সারাদিন রান্নাবান্না করে গুছিয়ে ছেলেকে খেতে দিলাম, এতে যে আমার কত শান্তি, কত ভালো লাগা কাজ করে। আর প্রত্যেকটা মা কিন্তু এটা জানে যে সন্তানের জন্মদিনের দিনটার গুরুত্বটাই আসলে অন্যরকম। আসলে এই দিনটাতে না ক্লান্তিটাও মনে হয় কি ক্লান্তি নয়, মনে হয় যে সারা বছরে একটাই তো দিন, একটু পরিশ্রম করলাম তাতে কি এসে যায়, তাই না? আয়ুষ্মান যতদিন আমার জীবনে ছিল না, ততদিন আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো জীবনের গুরুত্বপূর্ণ বা বিশেষ দিন কি, আমি হয়তো নানান দিনের কথা বলতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার জীবনের বিশেষ দিন কি, তাহলে আমি শুধুমাত্র বলবো আমার ছেলে যেদিন আমার জীবনে এসেছিল। আর এদিকে দেখো আমি একদমই রেডিও হতে পারিনি, ভীষণ ব্যস্ততা, যেহেতু রান্নাঘরে এখনও অনেক কাজ আমার পড়ে আছে। ওই তো কোনো রকম আর কি ভিডিওটা শ্যুট করতে পেরেছি। ওকে পায়েসটা খাইয়ে দিয়ে তারপরে ওর বাবা পাশে বসেছিল। ও খাবার দাবারগুলো মোটামুটি নিজের হাতে খেতে পারে, শুধুমাত্র একজন পাশে বসতে হয় আর কি। তো ওর বাবা বসিয়ে খাবারটা খাইয়ে দিয়েছিল, আর আমি এদিকে চলে এসেছি ফ্রাইড রাইসটা রান্না করতে। কারণ যেহেতু অনেকগুলো ফ্রাইড রাইস রান্না হবে, একা হাতে দেখবে ফ্রাইড রাইস রান্না করাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো এখানে এই যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর ওই ড্রাই ফ্রুটসটা আগেই ভেজে উঠিয়ে নিয়েছিলাম। এখানে যে সবজিগুলো দিয়ে দিলাম, এখানে মটরশুঁটি, বিনস আর আছে গাজর, ভালো করে ভেজে তারপরে চালটা দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম। হাতে সময়ও ছিল না, কারণ বিকাল 5টার মধ্যে আয়ুষ্মানের ফ্রেন্ডসরা সব চলে আসবে, তো যার জন্য ভীষণ তাড়াতাড়ি সব কিছু সেরে নিচ্ছিলাম। আজকের দিনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গেস্ট যারা, তারা হলো আমার ছেলের এই ফ্রেন্ডসরা। তো আয়ুষ্মান তো ভীষণই খুশি। রাতেরবেলা আরও কিছু গেস্ট এসেছিল, সব কিছু মিলিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য বাদবাকি ব্লগটা আর আমি করতে পারিনি। তারপরেও সারাদিন এই যে কাজের মাঝে মোটামুটি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ব্লগটা শ্যুট করার চেষ্টা করেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।